তো হচ্ছে জয়শঙ্করের সাথে বৈশা বলতেছে সব চ্যালেঞ্জ ইন্ডিয়ার সাথে বৈশা সামলাই নেবে। উনার এত ইন্ডিয়া প্রেম কই থেকে আসে কে জানে। তৈরি সাহেবের হাত দেখেন দেখেছেন, আর জয়শঙ্করের হাত দেখেন, প্রভু আর ভৃত্যের হাত। আমার আগের ভিডিও দেখেছেন এটার ব্যাখ্যা দিয়েছি, মনে আছে না? তৈরি সাহেবের হাত দেখে মনে হচ্ছে বিগলিত হয়ে গেছে একেবারে। ফরেন সার্ভিস নিয়ে এপিসোড রেডি করতে এ ছবি আসলো, দেখে মেজাজ খারাপ হয়ে গেছে। আসেন মূল আলাপে, এইরকম বিগলিত ছবি কেন দেখতে হয় তার ব্যাখ্যা পাবেন। আমি ফরেন সার্ভিস বা বাংলাদেশের কূটনৈতিক সামর্থ্য নিয়ে বলছিলাম যে এই সার্ভিসের একটা সংস্কার দরকার, এই ফরেন সার্ভিস রিফর্ম দরকার। এই পর্যন্ত শুনে অনেকের মনে করতে পারেন এইটা তো আমার দরকার নাই। হ্যাঁ জি না ভাই, এটা আমাদের খুব দরকার। আপনি শান্তিমতো মর্যাদার সাথে প্রবাসে আয় উপার্জন করতে পারবেন কিনা থেকে শুরু করিয়া ইন্ডিয়া আমাদের দেশে আবার তালুকদারি করতে আসবে কিনা সব কিছু নির্ভর করে আমার ফরেন সার্ভিসের দক্ষতার উপরে। তাই এর সংস্কার আমাদের জন্য খুবই জরুরি। আমাদের দেশের প্রত্যেকটা খাত নিয়ে আমাদের জানা লাগবে। আপনার আমার টাকা কেন কোথায় খরচা হয়, কেমনে খরচা হইতেছে, কিভাবে খরচা হইতেছে সেটা জানার আপনার পূর্ণ অধিকার আছে। আপনার কাছে যারা ভোট চাইবার আসবে তাদের থেকে বেশি জানা লাগবে আপনার, কারণ আপনি তাদের মালিক, ওরা আপনার চাকর। আপনি তাদের শেখাবেন দেশ কেমনে চালাইতে হয়, আপনার জানা লাগবে, কারণ দেশের মালিক আপনি। রাজনীতিবিদ আর আমলারা আপনার চাকরি করে, চাকরি। মালিকরাই তো চাকর বাকরদের বলবে কিভাবে কোন কাজটা করতে হবে, কেন করতে হবে, সেটা বলবে না মালিক? আসেন আমরা বুঝে দেখি ফরেন সার্ভিস বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কি কি সংস্কার দরকার, কেন সংস্কার দরকার। প্রথমে দরকার সাংবিধানিক সংস্কার। কেন জানেন? বাংলাদেশের সংবিধানের কূটনীতি আর আন্তর্জাতিক সম্পর্ক অংশে বলা আছে বিশ্বশান্তি প্রতিষ্ঠান নিরস্ত্রীকরণে ব্যাপক ভিত্তিক সমর্থন এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা ও সমর্থন। এটা কেন লেখা আছে জানেন? মানেটা কি? কেন এটা লেখা আছে? মানে কেন বিশ্বশান্তি প্রতিষ্ঠা নিরস্ত্রীকরণ বলা হয়েছিল? এটা ছিল ওই সময় স্নায়ুযুদ্ধ চলতেছিল একটা। পুঁজিবাদী আমেরিকা আর সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের দুই পক্ষই যুদ্ধাস্ত্রে তাদের ভান্ডার ভর্তি ছিল। সারা দেশের দেশগুলো দুই দেশের অধীনের বলয়ে চলে গেছে। এক দল আমেরিকার বলয়, আরেক দল সোভিয়েত ইউনিয়নের বলয়। আরেক দল ছিল যারা না ঘটকা না ঘাটকা, মানে শ্যামও রাখতে মন চায়, কুলো রাখতে চায়। তার নাম দিল জোট নিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু আসলে সোভিয়েত বলয়, হাঙ্গেরি সিপিবি, পন্দের আলো, দিল্লি স্টার, বাঙ্গু সুশীলদের নাগাল আর কি। ওরা যা করে তাই যায় আওয়ামী লীগের পাতে। ওই করবি সমাজতন্ত্র, কিন্তু সমাজতান্ত্রিক দুনিয়া তো টাকা নাই, তাই করবি সমাজতন্ত্র আর টাকা নিবি পুঁজিবাদী আমেরিকার কাছ থেকে। ভাত খাবি ভাতারের আর পীড়িত করবি ভাসুরের লগে। এটার নাম জোট নিরপেক্ষ আন্দোলন। তো এই জোট নিরপেক্ষদের এজেন্ডা ছিল নিরস্ত্রীকরণ। কেন জানেন? কারণ আমেরিকার লগে অস্ত্র বানানিতে সোভিয়েত ইউনিয়নের পাল্লা দিতে পারতেছিল না। ওই সোভিয়েত ইউনিয়নের গোয়াত নাই সাম রাধাকৃষ্ণের নাম, তো অস্ত্র বানাবে গেলে চলবি, তাই ওই ফেও ধরিছে নিরস্ত্রীকরণের। ওটা ঢুকেছে সংবিধানের বাংলাদেশে। আপনার এটা এখন দরকার আছে। আমাদের তো এখন জাতীয় সামরিক শক্তির বৃদ্ধি দরকার। আঞ্চলিক সমস্যাগুলো বাড়তেছে। বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সংবিধানের 25 অনুচ্ছেদকে আমূল পরিবর্তন করে যুগোপযোগী করতে হবে। সংবিধান সংস্কার কমিশন হয়েছিল, ওটি আলী রিয়াজ ছিলেন, আবার হাঙ্গেরে ফিরোজ ছিল। তো ক্যাঙ্কা পরামর্শ দিচ্ছে, বুঝতে পারছেন? আমি তাহলে এটা ক্যাঙ্কা চাই সেটা বলি, কেন চাই সেটা বলি। হ্যাঁ, সংবিধানের সংশোধিত অনুচ্ছেদের যেখানে বাংলাদেশের কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক আছে সেটা কেমন হইতে পারে, আসেন সে আলাপ করি। এটা লেখা লাগবে এঙ্কা করে, এটা সে পাশে আনা লিখে দেন। 1 নাম্বার, বাংলাদেশ সকল জাতির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। 2 নাম্বার, রাষ্ট্রের কূটনৈতিক নীতির মূল লক্ষ্য হবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা। এই উদ্দেশ্যে কি কি কাজ করবে সেটা বলে দিতে হবে। ক, বাংলাদেশ তার জাতীয় প্রতিরক্ষা এবং সামরিক শক্তিকে উন্নত করে সম্প্রসারিত করার অধিকার সংরক্ষণ করবে, যাতে আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলা করা সম্ভব হয়। খ, বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে সমসাময়িক ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সক্রিয় ভূমিকা পালন করবে। আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক নীতির প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ তার কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে। গ, বাংলাদেশ কোনো পরাশক্তির আধিপত্যবাদী রাজনীতির যন্ত্র বা বলয়ে পরিণত হবে না, তবে রাষ্ট্রীয় স্বার্থের সুরক্ষায় কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে পারবে। ঘ, বাংলাদেশ নিরস্ত্রীকরণ এবং বিশ্বশান্তির ধারণাকে সমর্থন করবে, তবে এটি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতার সীমাবদ্ধতার কারণ হতে পারবে না। বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার একটি ভারসাম্যপূর্ণ এবং ন্যায়সঙ্গত শক্তি কাঠামো গঠনে ভূমিকা রাখবে, যাতে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন এবং কৌশলগত স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। তো এই যে পরিবর্তনের কথা বললাম, এটা আসলে কি কারণে, এইটা একটু বুঝে দেখি। হ্যাঁ, 1 নম্বর কারণ হইতেছে যে নিরস্ত্রীকরণকে একপাক্ষিক আদর্শবাদ থেকে বের করে বাস্তববাদী জাতীয় নিরাপত্তার দৃষ্টিভঙ্গিতে রূপান্তর করার দরকার আছে। 2 নম্বর, বাংলাদেশের সামরিক শক্তি এবং প্রতিরক্ষা উন্নয়নের গুরুত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 3 নম্বর, আঞ্চলিক কৌশলগত সহযোগিতা এবং শক্তি ভারসাম্যের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। 4 নম্বর, পরাশক্তির বলয়ের বাইরে থাকলেও কৌশলগত এবং অংশীদারিত্বের প্রয়োজনীয়তা স্বীকৃত হয়েছে। 5 নম্বর, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করার দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে। এই সংস্কার বর্তমান বৈশ্বিক এবং আঞ্চলিক বাস্তবতার আলোকে বাংলাদেশকে একটা আত্মনির্ভরশীল, সামরিকভাবে শক্তিশালী এবং কৌশলগতভাবে বুদ্ধিদীপ্ত রাষ্ট্রে পরিণত করতে পারবে। আর কি, আর আইন প্রণয়ন করতে হবে। কি আইন, আসেন সেটা বুঝে দেখি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ এবং বাস্তবায়নে ডিপ্লোম্যাটিক সার্ভিসেস অ্যাক্ট প্রণয়ন করার প্রয়োজন। কেন প্রয়োজন? প্রথমত, গণতান্ত্রিক ব্যবস্থায় দেশের সরকার পরিচালনার রাজনৈতিক দল, জোট, এটা পরিবর্তন হয়ে থাকে, জানি তো আমরা। কিছুদিন পর পর পার্টি পাল্টায়, সরকারি দল পাল্টায়। কূটনীতি কিন্তু একটা দীর্ঘমেয়াদী এবং ধীর লয়ে বাস্তবায়ন হয়, এরকম একটা প্রক্রিয়া। এতে অন্য রাষ্ট্রের স্বার্থ এবং ইচ্ছাকেও আমলে নিতে হয়। তাই সরকার পরিবর্তনের সাথে সাথে পররাষ্ট্রনীতির যদি আমূল পরিবর্তন হয়, তাহলে বিভিন্ন দেশের সাথে চলমান কূটনৈতিক প্রক্রিয়াগুলো থেমে যায়। রাজনৈতিক দলগুলো দেশে যেভাবে রাষ্ট্র চালায়, রাষ্ট্র সাজায়, সরকার, আমলা, পুলিশ টুলিশ, প্রশাসন, সবকিছুতে বিচার ব্যবস্থা, সবকিছুতে লোক বদলায়, একইভাবে বিদেশেও একই কাজ করতে চায় সে। বিদেশি কী করে? বিদেশের মিশনগুলোকে কাজে লাগায় সরকারের যেটা দলীয় আদর্শ সেটা প্রচারের জন্য। এই আওয়ামী লীগের বিগত 15-16 বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান লক্ষ্য ছিল হাসিনা, তার বাপ, তার দলকে মহিমান্বিত করা এবং ভারতের কাছে জনগণের স্বার্থ বিকায় দিয়া শেখ হাসিনার গদিকে সুসংহত করা। এই কাজ করতে যে আমাদের কূটনীতি স্বৈরাচারের প্রোপাগান্ডা মেশিনারি হিসাবে বিনা ভোটের নির্বাচন, নিশি ভোটের নির্বাচন, বিরোধী রাজনীতিক সহ সাধারণ মানুষকে হত্যা, গুম, সাজানো মামলায় গ্রেপ্তার করা, শ্রমিকের ন্যায্য অধিকার হরণ, সংবাদপত্র মিডিয়ার টুটি চাপা ধরা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ হাসিনার সমস্ত গণবিরোধী, মানবতা বিরোধী অপরাধের ছাপাই গিয়ে গেছে 15 বছর ধরে এই আমাদের কূটনৈতিক সার্ভিস। বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেন আর কোনো শাসকের, জালেমের, ফ্যাসিবাদী শক্তির মুখপাত্রে পরিণত হইতে না পারে, এই জন্য অতি শীঘ্রই বাংলাদেশ ডিপ্লোম্যাটিক সার্ভিসেস অ্যাক্ট প্রণয়ন করা প্রয়োজন। এই আইন না হইলে বাংলাদেশের পররাষ্ট্র সার্ভিসকে আবারও কোনো না কোনো ফ্যাসিবাদী শক্তির মাউথপিস হিসেবে ব্যবহার করার চেষ্টা চালাবে নিশ্চিত, এবং করেও ফেলবে। এই আইনের কোন অংশে কি কি থাকবে এটা একটু বুঝে দেখি। প্রথম অংশে থাকবে পররাষ্ট্রনীতির লক্ষ্য, অভিষ্ট এবং মৌলিক নীতিমালাগুলো। দ্বিতীয় অংশে থাকবে বাংলাদেশের কূটনীতির আইনি কাঠামো কীরকম হবে। আইনটার তৃতীয় অংশে বাংলাদেশের কূটনৈতিক কাঠামো, নাগরিকদের কি কি সেবা প্রদান করবে। আইনটার চতুর্থ অংশে কি থাকবে? কূটনীতিকদের নিয়োগ, পদমর্যাদা, প্রশিক্ষণ, পদোন্নতি, বিশেষ বোর্ড, বেতন ভাতা, এগুলোর জন্য বিশেষ বোর্ড, বিদেশে নতুন মিশনের স্থাপনের প্রক্রিয়া সহজীকরণ, পৃথক উইং বন্ধ কইরা মিশনে কর্মরত পেশাদার কূটনীতিক এবং অপেশাদার জনবল তাদের পদায়ন পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা সহ নানা প্রশাসনিক বিষয়াদি থাকবে। এই বিষয়টা আমি পরে আবার আলাপ করব। আমি আইনের লোক না, কিন্তু তাও যদি আমাকে কয় আমি এনে ড্রাফট করে দিলাম ইনি, লাগলি কইেন মেলা তো বেকার খাইটলাম, এটাও এনে খাইটা দিলাম ইনি। এবার আসেন মিশনের সংখ্যা নিয়ে কথা বলি। 2025 সালে বাংলাদেশ বিশ্বের 35তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে, মাশাআল্লাহ। জাতিসংঘের তথ্য মতে 23 সালে জনসংখ্যার বিচারে বাংলাদেশ বিশ্বের 8ম বৃহত্তম দেশ। আমাদেরও বিশ্বের 8ম বৃহত্তম অর্থনীতি হওয়া উচিত। ইংরেজিতে তো কইছে, তো ইংরেজি যখন কইছে তখন ঠিকই কইছে, কিন্তু বাংলাদেশের কূটনৈতিক র্যাঙ্কিং কত? এই যে LOWY ইনস্টিটিউট গ্লোবাল ডিপ্লোমেসি ইন্ডেক্সে এই কূটনৈতিক শক্তিমত্তার র্যাঙ্কিং করে। এখানে বাংলাদেশ বিশ্বের 46তম দেশ এই র্যাঙ্কিংয়ে। আপনি 8ম বৃহত্তম জনসংখ্যার দেশ, আপনার 35তম অর্থনীতির দেশ, আর কূটনৈতিক শক্তিতে 46 নাম্বার। এটা হইল 3 দিকে আধিপত্যবাদী ভারত পরিবেষ্টিত চীনের মতো বৃহৎ শক্তির পাশে অবস্থিত দেশের কূটনৈতিক প্রয়োজনের বিচারে এটা কোনো শক্তি? আপনার অবস্থা ক্যাঙ্কা হবে জানেন? গরিবের সুন্দরী বউয়ের মতো, সবার ভাবি হবেন। তা তাই হয়েছে, হাসিনা সরকার তো ইন্ডিয়াকে পাশে বেঁধে দিত, সেটা তো জানে নিজের নেই। আর তাইলে আসলে দেখি জনসংখ্যা অর্থনৈতিক আকারের কাছাকাছি কয়েকটা দেশের তুলনায় এই যে বাংলাদেশের LOWY ইনস্টিটিউট গ্লোবাল ডিপ্লোমেসি ইন্ডেক্স আছে না, এর র্যাঙ্কিং এবং মিশনের সংখ্যাগুলো একটু আলাদা আলাদা করে দেখি। এটা সাহেব আপনি পাশে লিখে দেন, সবাই দেখুক।
এইখানে আমরা কোন দেশ, জনসংখ্যা র্যাঙ্কিং কি, মিশন সংখ্যা কি এবং ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং